আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। প্রায় দেড় যুগ পর নির্বাসিত জীবন থেকে তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু আসন্ন নির্বাচনের সমীকরণে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন আর বেগম জিয়ার জানাজায় মানুষের উপস্থিতি রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারলে আগামী নির্বাচনে বিএনপির পথ মসৃণ হবে। দলটির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এবং তারেক রহমানের নেতৃত্ব ভোটের আগে বিএনপির জনসমর্থন আরও শক্তিশালী করবে। শামীম চৌধুরীর রিপোর্ট। 25 ডিসেম্বর তারেক রহমানের রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন। We have a plan for the people and for the country. 30 ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বেগম খালেদা জিয়া, জানা যায় অগণিত মানুষের ভালোবাসা। দুটি ঘটনায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বিএনপির প্রতি তাদের সমর্থনেরই একটি ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনাব তারেক রহমানের প্রতি মানুষের আস্থা, বেগম জিয়া জানা যায় লাখ লাখ মানুষ এসেছেন, এটি ওনাকে সম্মান জানানো, ওনাকে শ্রদ্ধা জানানো, এটি যেমন একটি দিক আছে, আবার এটির একটি রাজনৈতিক ব্যাখ্যাও আপনি করতে পারেন। মানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিকে আপনি বিএনপির প্রতি এক ধরনের সমর্থনও আপনি চিন্তা করতে পারেন। বিএনপির নেতাকর্মীরা যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি উজ্জীবিত, সেটি আগামী নির্বাচনে তাদেরকে সহায়তা করবে এবং এটা পজিটিভ হিসেবে কাজ করবে। বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়, তবে শোককে শক্তিতে রূপান্তর করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি। তাকে হারিয়ে শুধু বিএনপি নয়, সারা দেশই শোকে মুহ্যমান। এই শোক কাটিয়ে ওঠা বা তার অভাব অপূরণীয়। তবুও তার প্রদর্শিত পথে আমরা চলার চেষ্টা করব, তার আদর্শে ধারণ করে বিএনপি এগিয়ে যাবে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সবসময় আমরা সচেষ্ট থাকব। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, খালেদা জিয়ার দূরদর্শিতা তারেক রহমানের মাঝে খুঁজে পেয়েছে মানুষ, যা ভোটের মাঠে এগিয়ে নেবে বিএনপিকে। ম্যাচুরিটি বা এক্সপেরিয়েন্স তো সময়ের সাথে সাথে আসে। তারেক রহমান সঠিক পথেই আছেন। তার পিতা এবং মাতার উদাহরণ তার সামনে রয়েছে, রাষ্ট্র পরিচালনার, দল পরিচালনার উদাহরণ তার সামনে রয়েছে। সুতরাং আশা করি তিনি সঠিকভাবেই দেশকে নেতৃত্ব দিবেন। কঠিন পরীক্ষা সামনে রয়েছে, প্রথম পরীক্ষা এই নির্বাচন। আমি আশা করি বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সসম্মানে উতরে যাবে। বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এবং তারেক রহমানের প্রতি জনসমর্থন নির্বাচন পর্যন্ত ধরে রেখে সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারলে বিএনপি আগামী নির্বাচনে থাকবে অনেকটাই এগিয়ে, এমনটাই মত এই রাজনৈতিক বিশ্লেষকের। অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এমপি হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে বিএনপি জামায়াত সহ অনেক হেভিওয়েট প্রার্থীর। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জরা, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি সহ অন্তত 100 জন রয়েছেন এ তালিকায়। হলফনামার তথ্যে গলদ, ঋণখেলাপি, সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে বাদ পড়া প্রার্থীরা 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আরও জানাচ্ছেন এআর বাদল। পৌষের কনকনে শীতেও বইছে জাতীয় সংসদ নির্বাচনের গরম হাওয়া। 12 ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে সারা দেশেই চলছে মনোনয়ন প্রত্যাশীদের বাছাইয়ের কাজ। কার কপালে মিলবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, মিলছে তার টিকিট। তবে এরই মধ্যে পুড়েছে অনেকের কপাল, ছিটকে পড়েছেন এমপি হওয়ার স্বপ্ন থেকে। হেভিওয়েট এসব প্রার্থীদের মধ্যে রয়েছেন কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াতের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। তার নামে হাইকোর্টে থাকা একটি মামলার তথ্যগত গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তার মনোনয়ন বাতিল অন্যায় হয়েছে বলে দাবি করেছেন হামিদুর রহমান আজাদ। বেআইনিভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। জারার প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেয়া 10 জনের মধ্যে 2 জন ওই আসনের ভোটার না হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়।
তবে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জরা। আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। হলফনামায় নানা অসঙ্গতি এবং ফৌজদারি মামলার কোনো তথ্য না দেয়ায় তার মনোনয়ন বাতিল হয়। মাহমুদুর রহমান মান্না এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। ১৩তম সংসদ নির্বাচনে যশোর ৪, বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুব সহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। কুমিল্লা ৫, বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে স্বাক্ষর জটিলতায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফির মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে এবার ৩০০ আসনের বিপরীতে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেছেন ২৫৮২ জন। আর বাদল, RTV, ঢাকা। বছরের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দামে পুড়ছে ভোক্তার পকেট। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সর্বশেষ ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১,২৫৩ টাকা নির্ধারণ করলেও বাজারে এর কোনো প্রতিফলন নেই। বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ২,০০০ টাকায়, কোথাও কোথাও এর চেয়েও বেশি দামে। মোহাম্মদ সায়েমের রিপোর্ট। বাসাবাড়িতে রান্নার কাজে সবথেকে বেশি ব্যবহৃত হয় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি গ্যাস, যা বছরের শুরুতেই এক লাফে ১.৫ গুণ বৃদ্ধি পাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে নগর জীবনে। ২,০০০ টাকা দিয়ে সিলিন্ডার কিনে আনতে হইতাছে। আগে ১৫০০ টাকা ছিল, ৫০০ টাকা আরো বাড়াইছে। এই জায়গায় বাচ্চা হলো আমরা কেমনে খামু আর কেমনে কি করবো? সিলিন্ডার গ্যাস এই ৩ দিন আগেও ১৪০০ টাকা ছিল, আজকে ২ দিনের মাথায় মনে করেন যে আজকে ১৯০০ টাকা সিলিন্ডার আনছি। কিল্লিকে বাড়ছে এটা একমাত্র আল্লাহই কইতারে, আমরা তো আর কইতারি না। সরবরাহের তুলনায় কয়েক গুণ বেশি চাহিদা থাকায় মূল্য বৃদ্ধির কারণ বলে জানিয়েছেন পরিবেশকরা। কোম্পানি ওই দিক দিয়ে আমাদেরকে গ্যাস দিতে পারতেছে না, এদিক দিয়েও ২-৪টা যদি আনি তাহলে মানুষ এসে হুমড়ি খায়া পড়ে। মহলের ভিতরে আজকে দাম ৩-৪ দিন দিতে পারতেছি না। এখন হয়তো আগে ৪-৫ টাকা আসছে, হয়তো ১৫০০ টাকা বিক্রি করতে পারি, এরকম হইতে পারে। দেখা যায় ১৪০০ টাকা কিনছি, ১৫০০ টাকা বিক্রি করছি। সরকারের বেঁধে দেওয়া মূল্য ১,২৫৩ টাকা হলেও কোম্পানি বিক্রি করছে ১,৩২৯ টাকায়। এর উপরে পরিবহন খরচ ও আনুষঙ্গিক ব্যয় মেটাতেই ডিলার পর্যায়ে ১,৫০০ ও খুচরা পর্যায়ে আরও বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে দাবি বিক্রেতাদের। কোম্পানি এখন দেখা যাচ্ছে আমরা সর্বশেষ যেটা একবার ওমারের একটা ফে অর্ডার করছি ১৩২৯ টাকা করে ফে অর্ডার করছি। এখানে সর্বনিম্ন ১৫০০ টাকা বিক্রি করলেও আমাদের পোষায় না। আর এখন আমরা তো টাকা তো বড় কথা না, এখন আমরা মানুষকে কারণ অনেকেই আসি আমরা সাইনবোর্ড লাগাই দিচ্ছি, গ্যাস দিতে পারতেছি না। এদিকে জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম আগামীকাল রোববার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নগরবাসীর দাবি সাধ্যের মধ্যে রাখা হবে এলপিজির দাম। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। পৌষে শীতে কাঁপছে দেশ, ভোগান্তি বেড়েছে নিম্ন আয় ও ছিন্নমূল মানুষের। ৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ১২০ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। ঢাকায় বাতাসের গতি ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছীতে ৯ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৬ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে কাবু জনজীবন। পঞ্চগড়ে গত ৩ দিন ধরে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মেলেনি। এ সময় তুষারের মতো ঝড়ে কুয়াশা। টাঙ্গাইলে কনকনে ঠান্ডার সাথে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়েছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দুর্ঘটনা এড়াতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। ছিন্নমূল মানুষ অসহায় হয়ে পড়েছে চুয়াডাঙ্গায়। নওগাঁয় ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত নানা রোগবালাই।
কুড়িগ্রামে শীতের সাথে লড়াই করে রাত পার করছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতে মানুষ দুর্ভোগে আছে দিনাজপুর, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। দিনাজপুরের হিলিতে তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঠান্ডার প্রভাবে মাটিতে বোনা বীজগুলো হলুদ বর্ণের হয়ে পচে যাচ্ছে। এতে বোরো ধানের চাষাবাদে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বীজতলা রক্ষায় সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের অন্যতম শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর। কয়েকদিন পরেই জেলার হিলিতে বোরো ধান রোপণ কার্যক্রম শুরু করবেন কৃষকরা। তবে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় পচে যাচ্ছে বোরো ধানের বীজতলা। আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। নতুন করে বীজতলা তৈরি করতে বাড়তি খরচের পাশাপাশি চাষাবাদ শুরু করতে দেরি হবে। এ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় কৃষকরা। কিভাবে আবাদ হবে সেটা বলা যাচ্ছে না। হতে পারে এখন বীজ আবার আলাদা করে আবার নিয়ে আসতে হবে। কুয়াশা ঠান্ডায় উঠতেছে না, যেরকম ফেলাইছে ওই রকমই আছে। এখন ছোট বিছান ওষুধপত্র তো দেওয়া যাবে না। এখন তো কি ওষুধ দিব? ছোট জ্বালা বিছান কেবল গাছে উঠতেছে, সেটা এখন হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হয়ে যাওয়ার কারণে কি ওষুধ দিব? গাজি মরে মরে যাচ্ছে। কিষাণ পাট খরচ করে বিছন কিনে বিছন ফেলে এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে আমরা? কুয়াশা থেকে বাঁচতে বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা ও ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। বয়স যদি 20 দিন বা 25 দিন হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ম্যানকোজিবের বা পরিবর্তে আমাদের অ্যামিস্টার টপ এগুলো বীজতলায় আসলে প্রতিনিয়ত স্প্রে করার পরামর্শ। আর যখন ঘন কুয়াশা থাকছে বা সূর্যের আলোর দেখা মেলে না, রাতে এবং দিনে পুরো সময়টাই আসলে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে এবং রশি টানা দিয়ে দেওয়া হয়। এবং আমাদের রাতের বেলায় আসলে বীজতলাটাকে কিছুক্ষণের জন্য শিশিরটাকে যদি ছোঁয়ানো যায় তাহলে সেটা আসলে বীজতলার জন্য খুবই উপকারী। হাকিমপুর উপজেলায় এই মৌসুমে 396 হেক্টর জমি বোরো ধানের চারার জন্য প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে আদর্শ বীজতলা রয়েছে 298 হেক্টর জমিতে। আব্দুল হামিদ, RTV। কনকনে শীতে কাবু জনজীবন, এই বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ সিনথিয়া। নওগাঁ জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গতকাল কিন্তু নওগাঁ জেলার উপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তখন গতকাল কিন্তু নওগাঁয় 9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল বদলগাছি আবহাওয়া অফিস। তো আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে এই তীব্র শীতটাকে কেন্দ্র করে কিন্তু যারা নওগাঁ জেলার সাধারণ যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু জমি পরিচর্যার কাজে কিন্তু ব্যস্ত রয়েছেন। শীতকে উপেক্ষা করে কিন্তু তারা আসলে মাঠে নেমেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বেশ কিছুদিন থেকে ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে নওগাঁ জেলায় এবং এই প্রকোপের ফলে কিন্তু তারা তাদের জনজীবনে কিন্তু দুর্ভোগ নেমে এসেছে এবং গরম কাপড়ের অভাবে আসলে নওগাঁ জেলায় অনেকেই কিন্তু শীতে কষ্ট পাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে আমি বদলগাছি আবহাওয়া অফিসে যিনি উচ্চ পর্যবেক্ষক রয়েছেন হামিদুল হক, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নওগাঁ জেলায় আজকে যে বাতাসের শুষ্কতা সেটি কিন্তু 94% রয়েছে এবং আকাশে যে মেঘের প্রভাব সেটি কিন্তু বিস্তর আকার ধারণ করেছে এবং তিনি আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশের যে মেঘ সেটি কেটে গেলে আসলে রোদের দেখা মিলতেও পারে বলে তিনি আশা করছেন। তো সিনথিয়া, নওগাঁ জেলায় শীত নিয়ে আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ। নানা সংকটে গত 1.5 বছরে সারা দেশে বন্ধ হয়েছে অন্তত 354টি শিল্প কারখানা। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাভারে, যেখানে বন্ধ হয়েছে 214টি। এতে কাজ হারানো শ্রমিকরা চাকরির আশায় ভিড় করছেন বিভিন্ন কারখানার সামনে। তবে তাদের বেশিরভাগই ঘরে ফিরছেন হতাশ হয়ে। আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। রাজধানী ঢাকা শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়া, যে জনপদ দিনরাত মুখর থাকত লাখো শ্রমিকের কর্মব্যস্ততায়, সেখানে এখন কেবলই হাহাকার আর অনিশ্চয়তা। কান পাতলেই শোনা যায় কাজ হারানো শ্রমিকদের দীর্ঘশ্বাস।
গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর তথ্য বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় 350 কারখানা। কর্মহীন হয়ে পড়েছেন 1,40,000 শ্রমিক। একসময় যাদের ঘামে সচল থাকতো দেশের অর্থনীতির চাকা, তারাই এখন চাকরির আশায় কারখানার গেটে গেটে ঘুরছেন সকাল থেকে রাত। যে শিল্প কারখানাগুলি বন্ধ হয়েছে, এগুলি সরকারের পৃষ্ঠপোষকতা, এগুলি কিভাবে নতুন করে আবার চালু করা যায়, সরকারের চেষ্টা করা উচিত। তোমার বয়স বেশি হয়ে গেছে, তুমি চাকরি হবে না, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, জায়গায় জায়গায় ঘুরতেছি। অলরেডি আমি হাফেজি লাইনে পড়াচ্ছি, কিন্তু আমি এত অসহায় মা যে আমি পারতেছি না আমার বাচ্চার বেতন টানতে। গেটে অনেক মানুষ, ফ্যাক্টরি বন্ধর কারণে এইগুলা দেখে অন্যান্য কোম্পানি মানে আমাদের নিচ্ছে না। হাজার হাজার শ্রমিক মনে করেন যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ঠিক আছে, কোনো কাজ বাজ পাচ্ছে না, গার্মেন্টসের লোক নিচ্ছে না। আমাদের চাকরির জন্য অনেক কষ্ট হয়ে যাইতেছে, আমরা রুম ভাড়া দিতে পারতাছি না, আমরা খাইতে পারতাছি না। শ্রমিকদের এমন দুঃসময়ে সরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই বলে মনে করেন এই শ্রমিক নেতা। বেকারত্ব দূরকরণের জন্য বাংলাদেশ সরকার কাছে আমাদের অনুরোধ যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দ্রুত, তা না হলে তারা বিভিন্ন অনৈতিক কাজের সাথে লিপ্ত হবে এবং দেশের অর্থনীতি সংকটময় পরিকল্পনা করবে। বিশ্ববাজারে বাংলাদেশের সুনাম ধরে রাখতে বন্ধ কারখানাগুলো চালু করার দাবি শ্রমিকদের। সুলাইমান কবির, RTV। লক্ষ্মীপুরের শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় 30 ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পিওরাপুর এলাকায় ঘটনা ঘটে। শুভ কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের ব্যবসায়ী। শুভ জানান, প্রায় 40 ভরি স্বর্ণ নিয়ে সদরের চন্দ্রগঞ্জ বাজারের দোকানে 10 ভরি স্বর্ণ বিক্রি করেন। এই 21 লাখ টাকার চেক ও বাকি 30 ভরি স্বর্ণ নিয়ে অটোরিকশা যোগে হাজিরহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে যাত্রীবেশে একজন নারী ও পুরুষ ওঠেন। পিয়ারাপুর এলাকায় পৌঁছালে ওই দুই যাত্রী তার মুখ বেঁধে 30 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তবে স্বর্ণ বিক্রির 21 লাখ টাকার চেক নেয়নি দুর্বৃত্তরা। এদিকে ঘটনাটি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। তিন দশকের বেশি সময় ধরে চলা দখল আর ভরাটে কুমিল্লার দেবিদ্বারের গোয়াধারা খালটি এখন বিলীনের পথে। অথচ এই খালে এক সময় ট্রলার নৌকা চলাচল করত। ছোট নদীর এ খাল এখন ড্রেনে পরিণত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে সেচ কাজে ওই খালের পানির উপর নির্ভরশীল হাজারো কৃষক। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকা দিয়ে গোমতী নদী থেকে উৎপত্তি গোয়াধারা খালের। এটি কুমিল্লা সিলেট মহাসড়কের পাশ দিয়ে পান্নার পুল, দক্ষিণ ভিংলাবাড়ি, শাইলচর, চান্দারপাড়, চাপানগর, ইকরানগরী হয়ে গুনাইঘর ইউনিয়নে প্রবেশ করে দক্ষিণে ধামতির দিকে প্রবাহিত হয়েছে। প্রায় 4টি ইউনিয়নের শতাধিক গ্রামের কৃষকদের ভরসা ছিল গোয়াধারা খাল। স্থানীয়রা জানায়, খালটি কাগজে কলমে এবং মানচিত্রে থাকলেও বর্তমানে এটির অস্তিত্ব বিলীন হয়ে একটি ছোট নালায় পরিণত হয়েছে। এদিকে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পর খালটিতে নজর পড়েছে অবৈধ দখলদারদের। পুরো খাল জুড়েই এখন শুধুই অবৈধ দখলদার। গুরুত্বপূর্ণ খালটি খনন এবং অবৈধ দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। খাল দিয়েও রকমের কাটতে গেছে, এই খাল দিয়া কত নাও নড়া চলছে, মানুষ আটবাজারও গেছে। খালটা দিয়ে আসলে অনেক পানি, আমারও বুঝার পর দেখছি যে নৌকা চলতো, চলতো। এই খাল বইরে গেছে, ময়লা চলা হাবি যাবি হালাইয়া, খালও পানি নাই, কি বলতে পানি না খেত করুন লাগে। আমরা পানি পাইতাছি না, আমরা খেতি বেশি করতে পারি না। সরকারের কাছে আবেদন জানাই আমরা যে খালে পানি পাওয়ার জন্য একটা খনন করে দেয়। অতি দ্রুত অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনার আশ্বাস এ কর্মকর্তার। খালটা আপনার বেশ কিছুদিন অবৈধ দখলদার ছিল দুই পাশে। আমাদের আগে যে প্রশাসক মহোদয় ছিলেন পৌরসভার, উনি ওই খালের প্রায় 70 থেকে 75% কাজ কমপ্লিট করে গেছেন, মানে অবৈধ দখল উচ্ছেদ করে গেছেন। আমরা বাকি যে সামান্য কিছু বাকি আছে, এটা আমরা খুব দ্রুত সময়ে ওটা উচ্ছেদ কার্যক্রম আমরা পরিচালনা করব। গুরুত্বপূর্ণ খালটি উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আবরার মাহি, RTV।
হবিগঞ্জে পুলিশের কাজে বাধা ও হুমকির অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে আদালতে তোলা হয়েছে। সকালে সদর মডেল থানা থেকে তাকে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে হাজির করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহাদিকে আটক করে পুলিশ। পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে করা মামলার প্রধান আসামি মাহাদি হাসানকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০ জনকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শতবর্ষী পুরনো নিবন্ধন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। চালু করতে যাচ্ছে জমির দলিল নিবন্ধনের ইলেকট্রনিক রেজিস্ট্রেশন বা ই-রেজিস্ট্রেশন পদ্ধতি। এর ফলে এখন থেকে সফটওয়্যার ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে দলিল উপস্থাপন ও নিবন্ধন করা যাবে। গত ১ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সংশোধিত দলিল নিবন্ধন অধ্যাদেশ ২০২৬ জারি করে, যা শীঘ্রই কার্যকর হবে বলে জানানো হয়েছে। ই রেজিস্ট্রেশনে দলিল উপস্থাপনের সময়ে সব ফি, কর, সার্ভিস চার্জ ও শুল্ক পরিশোধ করতে হবে। এক্ষেত্রে কোনো নিবন্ধন কর্মকর্তা যথাযথ ফি আদায় না করে নিবন্ধন দিলে অনাদায়ী অর্থ সেই কর্মকর্তার কাছ থেকে আদায়ের বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে মাদুরোকে গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছে নির্বাসিত ভেনেজুয়েলানরা। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুক্রবার ভেনেজুয়েলায় বড় মাত্রার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। হোয়াইট হাউসের অফিসিয়াল র্যাপিড রেসপন্সের এক ভিডিওতে দেখা যায় ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাতকড়া পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে শনিবার বিকেলে মাদুরোকে বহনকারী একটি উড়োজাহাজ অবতরণ করে। মাদুরোকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদুরোকে গ্রেফতারে দেশের নির্বাসিত জনগণের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। অন্যদিকে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে নিকোলাস মাদুরোকে গ্রেফতার করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তেল পাওয়ার জন্যই এই রক্তপাত ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের নেতারা। শনিবার স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। মাত্র ৪ দিন আগে এ অভিযানের সবুজ সংকেত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিনিয়ামিন, RTV। খেলার খবর। একদিনের বিরতি শেষে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট। আগের ম্যাচে রংপুরের কাছে হারা সিলেটের লক্ষ্য এই ম্যাচ দিয়ে আবারও জয় ফেরা। অন্যদিকে গত ম্যাচে ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে জয় ফেরা চট্টগ্রামের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ১টায়। এদিকে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ৩ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া ঢাকা এই ম্যাচ দিয়ে আবারও জয় ফিরতে মরিয়া। অন্যদিকে আগের ম্যাচে সিলেটকে হারানো রংপুর বেশ ফুরফুরে মেজাজে এই মাঠে নামছে আজ। একই ভেন্যুতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারের পর্বে আমি মাজেদুল হক মানিক আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, এর সাথে জমে উঠছে নির্বাচনের আলোচনা সমালোচনা। এই নিয়ে মেহেরপুর ১ আসনে উপস্থিত হয়েছি আমি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নির্বাচন
নির্বাচন কমিশনকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। তারপরে নির্বাচনটাকে কিভাবে পেশি শক্তি মুক্ত করা যায় সেই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে নির্বাচন কমিশনকে। আমার ভোটটা আমি ঠিক জায়গায় দিতে পারবো, আমরা এবার আশা করছি যে নিরপেক্ষ একটা ভোট হবে। দিনের ভোট রাত্রির বেলায় হয়ে গেছে, এটা খুব দুঃখজনক যে আইন শৃঙ্খলা একজনের পক্ষপাতিত্ব করেছে। তো এবারের নির্বাচনে আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে এবং যেখানে কোনো সমস্যা হবে সেই সমস্যাটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যম দিয়ে সমাধান হবে। তরুণরা যেহেতু জীবনের প্রথম ভোট এবং এটা একটা ভোট মানে প্রথম ভোট মানে একটা প্রথম অভিজ্ঞতা জীবনের, তো এই জন্য তরুণরা চেয়ে আছে যে আমরা ভোট দেব। এবং এবার যারা নতুন ভোটার হয়েছে তাদের মাঝে সবচেয়ে উদ্দীপনাটা বেশি। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এরা যদি সঠিকভাবে কাজ করে, তাদের অর্পিত দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তাহলে এরকম উল্টোপাল্টা কিছু ঘটবে না। কারণ মানুষের তো এই এক্সপিরিয়েন্স নাই, যারা আজকে নতুন ভোটার হয়ে গেছে তাদের তো এক্সপিরিয়েন্স নাই। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আর এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।